ক্লাস 11 সিলেবাসের কাইনেটিক থিওরি আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো আগের দিনের বিষয়গুলো তো তোমাদের আলোচনা করে দিয়েছি, বেশ কিছু জিনিস, গ্যাসের চাপ যেটা খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম। তো আজকে আমরা প্রথমে দুটো সূত্র, আগের দিন যেমন আমাদের পড়লাম যেটা অ্যাভোগাড্রো প্রকল্প কিভাবে প্রমাণ করা যায় আমাদের গ্যাসের গতিতত্ত্ব থেকে, তো আজকে আমরা প্রথমে দেখে নেব দুটো জিনিস। একটা হচ্ছে আংশিক চাপ সূত্র ডাল্টনের, আর দ্বিতীয়টা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। তো আংশিক চাপ সূত্রটা কি? পরস্পর রাসায়নিকভাবে বিক্রিয়া করে না এরূপ যদি কতগুলো গ্যাসকে নির্দিষ্ট আয়তনে এবং নির্দিষ্ট তাপমাত্রায় মিশ্রণ তৈরি করা হয়, তাহলে মিশ্রণের চাপ হবে ওর ভেতরে যে গ্যাসগুলোকে আমরা মিশিয়েছি তাদের প্রত্যেকে চাপের সমষ্টি। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে আংশিক চাপ সূত্র। তাহলে প্রথম চলে আসছি 1 নম্বর। তাহলে কতগুলো গ্যাসকে আমরা মিশিয়েছি যারা রাসায়নিকভাবে পরস্পর বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদের নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট উষ্ণতায় যদি মিশ্রণ করি, তাহলে মিশ্রণের চাপ হবে গ্যাসীয় মিশ্রণগুলির প্রতিটি যে যে গ্যাসগুলো আছে তাদের চাপের সমষ্টির সমান। এটাকে বলা হচ্ছে আংশিক চাপ সূত্র। আচ্ছা, মনে করি কোনো গ্যাস মিশ্রণে আমরা কতগুলো বললাম, 3টে গ্যাস মিশিয়েছি। মিশ্রিত তিনটি গ্যাসের আয়তন, প্রত্যেকটার আয়তন V, প্রত্যেকটার উষ্ণতা T এবং চাপ, প্রথমটার P1, দ্বিতীয়টার P2, তৃতীয় P3, আর কি, আর অণুর সংখ্যা ধরে নিলাম N1, N2, N3। ঠিক আছে, এই তিনটে গ্যাস, প্রত্যেকটার আয়তন V, উষ্ণতা T, প্রথম চাপ P1 গ্যাসের চাপ, দ্বিতীয় গ্যাসের চাপ P2, তৃতীয় P3। তাহলে মোট চাপ দেখাতে হবে P1 + P2 + P3। আচ্ছা, এখানে উষ্ণতা স্থির মানে গতিশক্তি, আমাদের প্রত্যেকটা গ্যাসের যে গতিশক্তি হবে সেই সমষ্টিটাই হবে টোটাল সিস্টেমের গতিশক্তি, যেহেতু উষ্ণতা স্থির। তাহলে আমরা যদি এখানে লিখি, আমরা আগের দিন শিখেছি P = 1/3 M1 N1 Mn, P দিয়ে লিখি Nc² বা 1/3 M N/V c²। ওকে, তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো প্রথম গ্যাসটার ক্ষেত্রে লিখতে পারি, সুতরাং P1V = 1/3, প্রথমটার গ্যাস অণুগুলোর ভর হলো M1, তাহলে M1 অণুর সংখ্যা N1 c²। ঠিক আছে, C1²। সিমিলারলি দ্বিতীয়টার P2V = 1/3 M2 N2 c²। অর্থাৎ P3V সমান কত চলে আসছে? 1/3 M2 M3 N3 c3²। ওকে, তাহলে প্রথমটার এই সূত্র থেকে আমরা এখান থেকে PV পেয়ে যাচ্ছি কত? P পাচ্ছি 1/3 Mnc²। সেই অনুসারে C1 C2 হলে প্রথমটার RMS বেগ C1, দ্বিতীয় C2, তৃতীয় C3। তাহলে এখান থেকে PV গুলো বার করলাম। তাহলে দেখো আমরা যদি এখান থেকে একটা 3 এর 2 দিয়ে গুণ করি, 3/2, তাহলে এটা 1 নম্বর, তাহলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে 1 নম্বর প্রথম থেকে লিখতে পারি, অতএব 3/2 PV সমান কত হচ্ছে? প্রথমটার গতিশক্তি কত? 1/2 M
1n1 c1 স্কয়ার। অতএব দ্বিতীয় কত 3/2 p2v সমান হাফ m2 n2 c2 স্কয়ার। আর লিখতে পারি কত 3/2 p3v সমান হাফ m3 n3 c3 স্কয়ার। তো এই যে টার্মগুলো এসেছে এটাকে আমরা বলতে পারি গতিশক্তি, কারণ mn গুণ করলে হলো মোট ভর ইনটু c স্কয়ার, তাহলে দ্যাট ইজ e1 প্রথমটার গতিশক্তি, দ্বিতীয়র গতিশক্তি, তৃতীয়র গতিশক্তি। এবার গ্যাস মিশ্রণের চাপ যদি ধরি p, গ্যাস মিশ্রণের চাপ যদি p ধরি, তাহলে এই তিনটে যোগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি 3/2 v কমন গেল p1 plus p2 plus p3 equals to e1 plus e2 plus e3 মানে মোট শক্তি, মোট গতিশক্তি। এর ব্র্যাকেট হবে, দেখো তাহলে বোঝা গেল এটা কি হলো, তিনটে প্রত্যেকটা গ্যাসের যে মিশ্রণের গতিশক্তি কি হবে, প্রত্যেকটা গ্যাসের যে গতিশক্তি তার যোগফলের সমান মোট গতিশক্তি, কারণ এখান দিয়ে কমন নিলে হাফ mn মানে হচ্ছে মোট ভর প্রথমটার, mn মানে দ্বিতীয়টার মোট ভর, তাহলে mc স্কয়ার মানে গতিশক্তি। এবার গতিশক্তি মানে আমরা কি জানি, যদি তাহলে ই হচ্ছে কি, ই হলো গ্যাস মিশ্রণের মোট গতিশক্তি। এটা মানে কত জানি, এবার যদি গ্যাসের চাপ গ্যাস মিশ্রণের চাপ হয় P, তাহলে E সমান লিখতে পারি 3/2 PV, আগের দিনই প্রমাণ করেছি। তাহলে কম্পেয়ার করি, যদি এই দুটো থেকে কম্পেয়ার যদি করি, তাহলে P এর জায়গায় কে আছে, সুতরাং P সমান চলে এলো গ্যাস মিশ্রণের চাপ সমান প্রত্যেকটা গ্যাসের চাপের সমষ্টি। তিনটে যে গ্যাস আছে তাদের যে চাপের সমষ্টি সেটা এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো কি পেলাম, আংশিক চাপ সূত্রটা কি পেলাম, যখন কতগুলো রাসায়নিকভাবে মিশ্রিত হয় না এইরূপ গ্যাস মিশ্রণকে আমরা একসঙ্গে রাখবো, তাহলে গ্যাস মিশ্রণের মোট যে চাপ হবে সেটা প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের সমষ্টি। আংশিক চাপ মানে ওর ভেতরে যতগুলো পার্ট আছে প্রত্যেকটা যে চাপ হবে, তাহলে আমরা সেখান থেকে পেয়ে গেলাম মোট চাপটা হলো প্রথম গ্যাসের চাপ P1, দ্বিতীয় গ্যাসের চাপ P2, তৃতীয় গ্যাসের চাপ P3 এর সমষ্টির সমান। এটা 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা চলে যাব পরবর্তী সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। তোমরা ঠিক করে নেবে। এরপর চলে আসছি 2 নম্বর, গ্রাহামের ব্যাপন সূত্র। এটা কি বলছে, স্থির উষ্ণতা এবং চাপে গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। স্থির উষ্ণতা ও চাপে, দুটো গ্যাসের যদি তুলনা করি, চাপে দুটি গ্যাসের ব্যাপন হারের অনুপাত কিসের স্থানে সমান হবে, গ্যাস দুটির ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। ঘনত্বের বর্গমূলের অনুপাতের সাথে। সমানও বলতে পারি, ব্যস্তানুপাতিক, হ্যাঁ ব্যস্তানুপাতিক লেখাটা ভালো হচ্ছে,
সমান তখন ব্যস্তানুপাতিক ভাবে সমান। তাহলে কোন গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বা দুটি গ্যাসের যদি আমরা ব্যাপন হার নির্ণয় করি তাহলে সেটা হচ্ছে তাদের আমাদের ঘনত্বের বর্গমূলের যে সম্পর্ক হবে, ঘনত্বের অনুপাতের যে ঘনত্বের বর্গমূলের যে অনুপাত তার সাথে ব্যস্তানুপাতিক হবে। তো দুটো গ্যাস ধরি, ধরো দুটো গ্যাস আছে, একটা এ গ্যাস একটা বি গ্যাস। ঘনত্ব, চাপ, আরএমএস বেগ। প্রথমটার ঘনত্ব রো 1, চাপ পি আর আরএমএস বেগ c1। দ্বিতীয়টার হচ্ছে রো 2, চাপ পি আরএমএস বেগ c2। ওকে, তাহলে আমরা আরএমএস বেগের সূত্র থেকে কি লিখতে পারি, বা পি সমান আমরা লিখতে পারি চাপ সমান 1/3 রো 1 c1 স্কয়ার প্রথমটার ক্ষেত্রে, 1/3 রো c স্কয়ার, দ্বিতীয়টার ক্ষেত্রে চাপ সমান 1/3 রো 2 c2 স্কয়ার। তাহলে এই দুটো যেহেতু চাপ সমান, একই চাপ, তাহলে দুটোর ভ্যালু সমান এখানে, দ্যাট ইজ আমরা কি লিখতে পারি 1/3 রো 1 c1 স্কয়ার সমান 1/3 রো 2 c2 স্কয়ার। তাহলে এখান থেকে c1 বাই c2 চলে আসছে 2/2 রো 2 বাই রো 1। বা ব্যাপন হারটা আরএমএস বেগের সমানুপাতিক হয়, যত বেগ বেশি হবে তার হারটা তত দ্রুত হবে। সুতরাং কি লিখতে হবে, অতএব প্রথম গ্যাসের ব্যাপন হার বাই দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার সমান, তাহলে কি লিখতে পারি ব্যাপন হারটা আরএমএস বেগের সাথে সমানুপাতিক, সমান c1 বাই c2। তাহলে কি পেলাম, তাহলে ব্যাপন হার c1 বাই c2 সমান আমরা পেয়েছি ঘনত্বের অনুপাতের বর্গমূল বা বর্গমূলের ব্যস্তানুপাতিক এসছে, রো 2 বাই রো 1 এসছে। তাহলে সুতরাং ব্যাপন হারের, তাহলে অতএব সুতরাং ব্যাপন হারের অনুপাত কত হলো, সমান √, প্রথম গ্যাসের ব্যাপন হার বাই দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার, মানেই ব্যাপন হারের অনুপাত হলো দ্বিতীয় গ্যাসের ঘনত্ব √, বাই প্রথম গ্যাসের ঘনত্ব। বোঝা গেল? তাহলে খুব সহজে বুঝে গেলাম। তাহলে ব্যাপন হারের মানটা চলে এলো কিসের সাথে, ঘনত্বের বর্গমূলের অনুপাতের সাথে ব্যস্তানুপাতিক, বা ব্যাপন হারটা এখান থেকে আমরা বলতে পারি। সুতরাং গ্যাসের ব্যাপন হার is proportional to 1 by √, density ঘনত্ব। তাহলে যার ঘনত্ব কম তার ব্যাপন হার বেশি, যার একই চাপ উষ্ণতায় যদি তুলনা করি, চাপ যদি স্থির থাকে তাহলে যার দুটো গ্যাসের মধ্যে বা কতগুলো গ্যাসের মধ্যে যার ঘনত্ব কম হবে তার ব্যাপন হার বেশি হবে, যদি চাপ এবং উষ্ণতা স্থির থাকে। ওকে, তো এই দুটো আলোচনা 2 নম্বরের প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। এরপর আমরা যেটা করব, মুক্ত পথে রাশিমালা প্রতিষ্ঠা। মুক্ত পথ পড়েছিলাম কি, গ্যাস অণুগুলি যখন কোনো পাত্রের মধ্যে গতিশীল হয় তখন তারা পরপর যে কোনো দুটি সংঘাতের মধ্যে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে মুক্ত পথ। তাহলে এখানে ধরে নিচ্ছি কোন একটা আবদ্ধ পাত্রে যে গ্যাসগুলো আছে, গ্যাস অণুগুলি আছে, তার মধ্যে একটি অণু গতিশীল এবং বাকিগুলো স্থির। ধরি গ্যাস
অণুগুলির গ্যাস অণুগুলির মধ্যে কেবলমাত্র একটি অণুই গতিশীল, আর অণুগুলির ব্যাস তাহলে কোনো একটা গ্যাস অণু যদি গতিশীল হয়, এটা গতিশীল হচ্ছে, তাহলে তার সঙ্গে যে কলিশনগুলো হবে, সংঘাত ঘটতে গেলে তার সংস্পর্শে যে গ্যাস অণুগুলো আছে তাদের কেন্দ্র থেকে পার্শ্ববর্তী গ্যাস অণুর কেন্দ্র এই দূরত্বটা ডি। এটা গতিশীল, এগুলো স্থির। তাহলে গ্যাস অণুর ব্যাস যদি হয়, তার মানে দেখো এই গ্যাস অণুটা যে যে গ্যাস অণুগুলোর সঙ্গে সংঘাত করছে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? ডি হতে হবে। ডি এর থেকে বেশি হলে সংঘাত হবে না, তাহলে এরকম জায়গা আছে, সংঘাত ঘটবে না, এটা গতিশীল হচ্ছে। তার মানে যদি ধরি এরা এল দূরত্ব অতিক্রম করলো, এল, তাহলে এই এল দৈর্ঘ্যের যে চোঙ, সেই চোঙের মধ্যে কতগুলো সংঘাত ঘটছে সেটা আমরা হিসাব করব। তাহলে দুটো এল মধ্যে কতগুলো সংঘাত, মানে কতগুলো গ্যাস অণু আছে। যদি ধরি একক আয়তনে অণুর সংখ্যা কত ধরি আমরা, স্মল এল, তাহলে এই এল দৈর্ঘ্য এবং ডি ব্যাসার্ধের যে চোঙ কল্পনা করা যায়, সেই চোঙের মধ্যে যতগুলো গ্যাস অণু থাকতে পারে এর কন্ট্যাক্টে, এর সংস্পর্শে, বা সুতরাং এল দৈর্ঘ্যের মধ্যে গতিশীল গ্যাস অণুর সাথে সংঘাতে বা সংঘর্ষে লিপ্ত স্থির গ্যাস অণুর সংখ্যা কত হবে? এল দৈর্ঘ্য যে আমরা যে চোঙটা কল্পনা করলাম, চারিদিকে আছে, এদিকে আছে, ওদিকে আছে, চারিদিকে 3D স্পেসে আছে, ওকে, তাহলে এটার ভলিউম কত? একক আয়তনে এত, তাহলে এটার আয়তন, তাহলে অণুর সংখ্যা তাহলে কত হবে? একক আয়তন হলো, একক প্রতি একক আয়তন আছে n খানা, তাহলে এখানে কতগুলো আয়তন হচ্ছে? পাই ডি স্কয়ার ইনটু এল, তাহলে এতগুলো অণু। তাহলে এল দূরত্বের মধ্যে যদি এতগুলো অণু থাকে, তাহলে সংঘর্ষ মানে মুক্ত পথের ভ্যালুটা কত? সুতরাং মুক্ত পথ ল্যামডা সমান, মানে কি কতখানি স্পেস দুটো সংঘাতের মধ্যে ঘটছে এল দূরত্বে, তাহলে কতগুলো গ্যাস অণু সংঘাত ঘটছে? এতগুলো। তাহলে একটা সংঘাতের পর পরবর্তী যে সংঘাত, তাদের মধ্যে স্পেসটা কত, দূরত্বটা কত, সেটাই হলো মুক্ত পথ। তাহলে এল দূরত্বে যদি এতগুলো সংঘাত ঘটে, অণুর সংখ্যা এতগুলো, সেটাই হচ্ছে সংঘাতের সংখ্যা। তাহলে দূরত্ব বাই সংঘর্ষের সংখ্যা, তাহলে এল বাই এন পাই স্কয়ার, এন পাই ডি স্কয়ার, তাহলে এল কেটে গেল, 1 বাই এন পাই ডি স্কয়ার। তাহলে এটা ধরে নেওয়ার ক্ষেত্রে তাহলে ল্যামডাটা রিলেশন পেলাম 1 বাই এন পাই ডি স্কয়ার। এটা হচ্ছে, তাহলে এই ল্যামডা দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে দুটো জিনিস, অতএব ল্যামডা
is proportional to 1 by n। একক আয়তন অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক পরিষ্কার ব্যাপার, অণুর সংখ্যা যত বাড়বে সংঘর্ষ তত বাড়বে, সংঘর্ষ যদি বেড়ে যায় তাহলে মুক্ত পথের দৈর্ঘ্যটা কমে যাবে, তাহলে একক আয়তন অণুর সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক। সিমিলারলি অণুর ব্যাস ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কয়ার, তাহলে সেখানে আমরা বলতে পারি যত অণুগুলোর ব্যাস বড় হবে তাহলে স্পেসটা কমে যাচ্ছে, তাহলে মুক্ত পথটা কমে যাবে। এবার এখানে আমরা ধরে নিয়েছিলাম একটি অণু গতিশীল, কিন্তু আমরা কি জানি গ্যাস অণুগুলো সবসময় এলোমেলোভাবে ছুটে বেড়াচ্ছে। সেই ধারণাকে নিয়ে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে রিলেশনটা একটু চেঞ্জ হবে, সেই রিলেশন ডেরিভেশনটা তোমাদের নেই, জাস্ট মনে রাখবে। যদি সকল গ্যাস অণুর এলোমেলো গতি বিবেচনা করা হয় তবে ল্যামডা আসে নিচে √2 চলে আসবে, √2 পাই n ডি স্কয়ার। ওকে, তাহলে এটাই হচ্ছে প্রধান গাণিতিক রূপ। এটাকে আমরা বিভিন্ন আকারে নিয়ে আসবো, এরপর বিভিন্ন ভাবে জিনিসটাকে ভাববো। ওকে, তো এবার দেখি, মুছে দিচ্ছি, এটা এল ছিল, তোমরা লিখে নেবে ঠিক করে, এটা মুছে দিই জায়গাটা। এবার যদি ধরে নিই প্রত্যেকটা গ্যাস অণুর ভর m, যদি ধরি প্রতিটি অণুর ভর m, অতএব ঘনত্ব সমান কত? মোট ভর বাই আয়তন। মোট ভরকে লিখতে পারি m ইনটু n বাই v, দ্যাট ইজ mn। তাহলে mn মানে হচ্ছে ঘনত্ব। মোট অণুর সংখ্যা n, একক আয়তন অণুর সংখ্যা মানে n বাই ক্যাপিটাল V, সেটা স্মল n, that is n capital N by capital V equal to small n, that is the number of gas molecule per unit volume which is denoted by small n। এখানে বলে দেওয়া হয়েছে একক আয়তনে গ্যাস অণুর সংখ্যা স্মল n। তাহলে আমরা যদি এটাকে লিখি এখানে, তাহলে ল্যামডা আমরা লিখতে পারি, অতএব ল্যামডা হচ্ছে 1 বাই √2 পাই n ডি স্কয়ার। তাহলে mn আছে, রো আনবো, তাহলে কোন থেকে m দিয়ে গুণ করব, তাহলে দেখো m বাই √2 পাই ডি স্কয়ার রো লিখতে পারি, লিখতেই পারি এটা, তাই না? এবার আবার এখন এটার একটা রিলেশন, অ্যানাদার ফর্মুলা, দুটো পেলাম, এটা একটা পেলাম। আবার PV equals to nRT, তাহলে P V n কে লিখছি m বাই n RT, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যদি লিখি PV equals to nRT, তাহলে এখান থেকে যদি আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, তাহলে রিপ্লেসমেন্টে যখন করবো, এটা মুছে দিই, রিপ্লেসমেন্ট যদি করতে চাই তাহলে আমরা যদি এটাকে লিখতে পারি PV equals to, আচ্ছা গ্যাস অণুর সংখ্যার কথা বলা যদি হয়, গ্যাস অণুর সংখ্যা আর মানে হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো সেখান থেকে আমরা যদি বোলজম্যান কনস্ট্যান্ট, এখন রিলেশনগুলো খেয়াল রাখতে হবে, বোলজম্যান ধ্রুবক, বোলজম্যান ধ্রুবক মানে কিন্তু r বাই n, অ্যাভোগাড্রো সংখ্যা মানে কে দিয়ে লেখা হয়। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, তাহলে m বাই n বা n ওর করতে পারো, এটাকে লিখতে পারি k ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু t। তাহলে দেখো k ইনটু, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে PV সমান আমাদের চলে আসছে KT,
পিভি সমান চলে আসছে কেটি, ঠিক আছে। এবার তাই যদি হয় তাহলে আমরা যদি রিপ্লেস করি তাহলে দেখো এম বাই রো মানে কি, এম বাই রো মানে এম বাই রো মানে উপর নিচে যদি একটা আমরা এন দিয়ে গুণ করি, মানে মোট অণুর সংখ্যা যদি এন ধরেছি তাহলে এন লিখলাম এখানে, এটা অ্যাকচুয়ালি এক মোল এন মোল ধরে করলে এন, তাহলে এটাকে এনই করে দিলাম, নষ্ট এনটাই এখানে অ্যাভোগাড্রো সংখ্যা। এন এন তাহলে এখানে লিখতে পারি। এবার এন ইনটু এম মানে কত, এন ইনটু এম মানে তো ক্যাপিটাল এম, তাহলে পিভি ইকুয়ালস টু কেটি। তাহলে দেখো আমরা যদি এটাকে রিপ্লেস করি তাহলে ল্যামডা সমান আসছে এম, ওখানে যেটা এন দিয়ে গুণ করলাম √2 পাই ডি স্কয়ার রো এন। ওকে, এম এন মানে কি, এম এন মানে হচ্ছে মোট ভর, তাহলে মোট ভর বাই ঘনত্ব মানে মোট ভর বাই হচ্ছে ঘনত্ব মানে আয়তন, তাহলে ভি বাই √2 পাই ডি স্কয়ার এন। ওকে, তাহলে ভি কে লিখতে পারি কেটি বাই পি, তাহলে কেটি বাই √2 পাই ডি স্কয়ার পি ইনটু এন। তো বিভিন্ন ফর্মেই আমরা রিলেশনটাকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের চলে এলো √2 পাই, যদি আমরা এখানে এক মোল ধরি, আমরা এখানে এন মোল ধরি তাহলে এখানে এনটা হচ্ছে অণুর সংখ্যা, ভি বাই এন কে আমরা এন বাই ভি কে স্মল এন দিয়ে রিপ্লেস করতে পারি। তো এইভাবে আমরা প্রবলেমটাকে কাটবো। তো মেন সূত্র আমাদের এটা দিয়ে আমার খেয়াল রাখতে হবে, বাকিগুলো আমাদের প্রয়োজন হলে নিয়ে আসতে হবে, অঙ্ক করার সময় কাজে লাগতে পারে। এরপর যেটা আমরা আলোচনা করবো, এখান থেকে সূত্রগুলো ভালো করে দেখবে। এরপর আমরা ছোট ছোট কিছু টপিক, এখন আমাদের অনেক কিছুই বাকি আছে, সেগুলো দেখব। নেক্সট যেটা সর্বোচ্চ সম্ভাব্য বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। সর্বোচ্চ সম্ভাব্য বেগ ডিনোটেড বাই সি মোস্ট বা সি এম। ওকে, সর্বোচ্চ সম্ভাব্য, ঠিক আছে, লেখাটা ক্লিয়ার? হ্যাঁ, টু সর্বোচ্চ সম্ভাব্য কোন একটা আবদ্ধ পাত্রে যে গ্যাস অণুগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা গড় বেগ, আরএমএস বেগ, গড় বর্গবেগ এগুলো নির্ণয় করেছি। কিন্তু দেখা যায় গণনার সাহায্যে ম্যাক্সওয়েল, বোলজম্যান, ফার্মি, ডিরাক, তারপরে আমাদের এসএন, বোস, আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স তিন রকম, একটা হচ্ছে ম্যাক্সওয়েল, বোলজম্যান, ফার্মি, ডিরাক স্ট্যাটিস্টিক্স, আর বোস, আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। এখান থেকে তোমাদের কিছুই নেই, জাস্ট একটা গ্রাফ আছে ছোট্ট। তো দেখা যায় কোন একটা আবদ্ধ পাত্রে সর্বোচ্চ সম্ভাব্য বেগ মানে কি, সবচেয়ে বেশি সংখ্যক অণু যে বেগ নিয়ে গতিশীল তাকেই বলা হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্য বেগ। বেগটা সর্বোচ্চ নয়, কি বললাম, বেগটা কিন্তু সর্বোচ্চ নয়। কিসের বেশি, কোনটা সর্বোচ্চ, সবচেয়ে বেশি সংখ্যক অণু যে বেগে গতিশীল হয়। ক্লিয়ার? বেশি সংখ্যাটা বেশি, সবচেয়ে বেশি সংখ্যক অণু, এটা মানে কি সবচেয়ে বেশি সংখ্যক অণু যে বেগ নিয়ে গতিশীল, রাইট? এটাকে বলা হয় সি মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সর্বোচ্চ। তাহলে মনে রাখতে হবে বেগটা কিন্তু সর্বোচ্চ নয়, কোনটা সর্বোচ্চ, অণুর সংখ্যাটা সর্বোচ্চ। তো ম্যাক্সওয়েল, বোলজম্যান একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে আমাদের। বাস্তব জীবনে যদি আমরা দেখি, বাস্তব জীবনে যদি দেখি তো সেখানে কি দেখি
আমাদের বাস্তব জীবনে গরিবের সংখ্যা বা খুব বড় লোকের সংখ্যা, মানে যাদের অর্থের পরিমাণ খুবই কম বা অর্থের পরিমাণ খুব বেশি, এটা কিন্তু দুটোই কম। সবচেয়ে বেশি হচ্ছে মধ্যবিত্ত, মানে যাদের কোনো দিকেই গতি হয় না, তারাই হচ্ছে মধ্যবিত্ত, তারা সবসময় দুর্গতিতে থাকে। এদের ক্ষেত্রে সিমিলারলি গ্যাস অনুর, তার মানে যদি এটা গ্রাফিক্যালি ভাবি তাহলে কি, যদি একদিকে ধরো জনসংখ্যা বলি, একদিকে ধরো বললাম অর্থের পরিমাণ, তাহলে কি দেখবো, খুব কম জনসংখ্যা বা অর্থের পরিমাণ হলো আমার জনসংখ্যাটা কম, আবার খুব বেশি পরিমাণ আর্থিক তাদের উপার্জনের সেটাও কম, তাহলে কারা বেশি, যারা মাঝারি। তাহলে এরকম গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন আসা উচিত, এরকম ধরনের কোনো একটা গ্রাফ আসা উচিত। কেন, যারা, আমি গ্যাস অনুনাকে বাস্তব জীবনে বলছি, যাদের অর্থের পরিমাণ খুব কম তাদের ক্ষেত্রে একরকম, এটাকে আমরা জিরো ভাবতে পারি, জিরো প্রায় নেই বললেই চলে, জিরো থেকেই শুরু হওয়া উচিত বাস্তব। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যেহেতু জিরো থেকে অসীম যে কোনো বলি, তার মানে এদের ক্ষেত্রে গ্রাফটা শুরু হবে, গ্যাসের ক্ষেত্রে গ্রাফটা শুরু হবে জিরো থেকে। বাস্তব জীবনে তো জিরো বলে কিছু হয় না। তো খুব কম পরিমাণ প্রপার্টি আছে তারাও কম, আর খুব বেশি পরিমাণ আছে সেটাও কম, তাদের কিন্তু লিমিটেড, সবচেয়ে বেশি মধ্যবিত্ত। সিমিলারলি কোনো পাত্রে আবদ্ধ গ্যাস অণুগুলো যদি বেগের কথা আলোচনা করি, জিরো বেগওয়ালা বা খুব বেশি বেগওয়ালা গ্যাস অণুর সংখ্যা কম, সবচেয়ে বেশি যেটা মাঝারি, তাতে দেখা যায় এদিকে হচ্ছে বেগ, এর মধ্যে যেটা পিক চূড়া, তার করসপন্ডিং যে বেগটা হয় সেটাকেই বলা হয় সি মোস্ট, সিএম। গাণিতিকভাবে আমরা যদি হিসাব করি, তারপরে আমাদের আসে সি অ্যাভারেজ, তারপরে চলে যায় সি অ্যাভারেজ, এটাতে হচ্ছে গাণিতিকভাবে দেখা যায়। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক অণু যে বেগ নিয়ে যাচ্ছে, তাই দেখতে পাচ্ছি এটাতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে সি মোস্ট। তো আমরা আরএমএস যে সূত্র সেটা শিখেছি কত, √3 RT/m, ঠিক আছে, 3 RT/m। অ্যাভারেজটা প্রমাণ করা যায় গড় বেগ, এটা হচ্ছে আরএমএস বেগ, এটা হচ্ছে গড় বেগ, আরএমএস বেগ। এটাকে যদি প্রমাণ করি, এটা আসে হচ্ছে 8/π, দেখো 8/π কিন্তু 3 থেকে একটু কম, আর যেটা সর্বোচ্চ সম্ভাব্য বেগ cm মোস্ট প্রবাবল, সেটা আসে 2 RT/m। তোমাদের ডেরিভেশন কিচ্ছু নেই, তিনটে সূত্র অবশ্যই মনে রাখবে। তাহলে দেখতেই পাচ্ছি সবচেয়ে বেশি সংখ্যক ওই তিনটে বেগের যদি কল্পনা করি, এটা হচ্ছে পার্টটা হবে সি মোস্ট, সর্বোচ্চ সম্ভাব্য বেগ, তারপরে যে মানে সংখ্যক বেশি বেগ নিয়ে যাচ্ছে, মানে যে বেশি সংখ্যক বেগ নিয়ে যাচ্ছে, যে তাহলে সবচেয়ে বেশি সংখ্যক কোন বেগ নিয়ে যায়, সিএম, তার থেকে একটু কম সংখ্যক কি কোন বেগ নিয়ে যায়, এভারেজ স্পিড, তার থেকে আরো কম সংখ্যক কত বেগ নিয়ে যায়, সিআরএমএস। তাহলে গুরুত্বের দিক থেকে কিন্তু মোস্ট প্রবাবল ভেলোসিটি গুরুত্ব অনেক বেশি। তাহলে এদের যদি রেশিও করি, সিএম is to c bar is to CRMS, তাহলে এটা কত চলে আসছে, √2 is to √8/π is to √3। তাহলে এটাই কিন্তু সবথেকে বেশি। তাহলে আরএমএস বেগ নিয়ে কিন্তু তিনটে বেগের তুলনা করলে, তাহলে সি মোস্ট লেস দেন সি বার লেস দেন সি আরএমএস, সবচেয়ে কম বেগ কিন্তু সি মোস্ট এই তিনটার মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক কোন বেগে যাচ্ছে, সি মোস্টে যাচ্ছে। তাহলে কোন একটা আবদ্ধ পাত্রে গতিশীল গ্যাস অণুগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অণু যে বেগে গতিশীল হয় তাকে বলা হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্য বেগ, এবং তাদের গাণিতিক সূত্র, এই সূত্রগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে দেবে, ডেরিভেশনের কোনো জায়গা নেই, তাই দেখানো গেল না, আমাদের সূত্রগুলো মনে রাখতে পারলেই কাজ মিটে যাবে। ওকে, এটা কিন্তু অবশ্যই সূত্রগুলো তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে। এরপর আমরা চলে যাব আমাদের এই অধ্যায়ের লাস্ট আলোচনা, বাট এখন অনেক কিছু বাকি আছে।
শেখার মতো অনেক কিছু, অনেক সূত্র, ভালো করে প্র্যাকটিস করবে আর ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট আমরা যে টপিক সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা। স্বাধীনতা সংগ্রাম নয়, স্বাধীনতার মাত্রা বা স্বাতন্ত্র্য সংগ্রাম। Degrees of freedom. Degrees of freedom denoted by small f. কোন গতিশীল কণা, শুধুমাত্র গ্যাস নয়, কোন গতিশীল কণার অবস্থানকে বোঝানোর জন্য যতগুলি স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হয় ন্যূনতম, বা দুটো ডেফিনেশন, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট ফার্স্ট, তার পজিশন বোঝানোর জন্য। 2 নম্বর একদম ইজি, তার গতিশক্তির রাশিমালায় যতগুলো বর্গ পদ থাকবে, স্কোয়ার থাকবে, মানে হাফ এম ভি স্কোয়ার ওয়ালা কতগুলো থাকছে, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট, আবর্ত গতিশক্তি, রৈখিক গতিশক্তি, বিভিন্ন রকম গতিশক্তি, সেগুলো আমাদের দেখে নিতে হবে। তাহলে কি বললাম, কোন কণার ডেফিনেশনটা অনেক জায়গায় ইনকমপ্লিট থাকে, আমি কমপ্লিট ডেফিনেশন দেবো, ভালো করে লিখে নেবে। কোন কণার অবস্থান বোঝানোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক স্বাধীন স্থানাঙ্ক সংখ্যা। তাহলে মিনিমাম কতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট লাগছে, এক্স কোঅর্ডিনেট লাগছে নাকি এক্স ওয়াই লাগছে নাকি এক্স ওয়াই জেড লাগছে, বা কণাটির গতিশক্তির রাশিমালা, গতিশক্তির রাশিমালায় যত সংখ্যক বর্গপদ থাকে, নাম্বার অফ স্কয়ার টার্ম in kinetic energy, mathematical expression of kinetic energy, number of square term is present in the mathematical expression of kinetic energy. Mathematical expression of kinetic energy তে গাণিতিক রূপে কতগুলো বর্গপদ আছে, number of square terms is present in the mathematical form of kinetic energy, okay, থাকে, সেটি হলো বা সেই সংখ্যাই হলো, সেই সংখ্যাকে কতগুলো থাকবে, মানে সংখ্যা কোনো একক থাকবে না, বলে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। বা স্বাতন্ত্র সংখ্যা। তো যেমন ধরো XYZ তো একটা কণা ধরো একটা পার্টিকেল মুভ করছে টুয়ার্ডস y অ্যাক্সিস, তাহলে কোন ইনস্ট্যান্টে তার কোঅর্ডিনেটটা কত হবে 0,y,0, তার মানে কণাটা যদি কোনো একটা অক্ষের উপর থাকে তার গতিটাকে আমরা একমাত্রিক গতি বলি, তাহলে তার স্বাধীনতার মাত্রা 1। সিমিলারলি তার যদি গতিশক্তি বার করি, গতিশক্তি কত হবে, এই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত, হাফ মাস ইনটু ভেলোসিটি y বরাবর ভেলোসিটি স্কয়ার, তাহলে এখানে স্কয়ার টার্ম কত আছে, একটা। মানে 1D মোশনের ক্ষেত্রে একমাত্রিক গতির ক্ষেত্রে একটা কণার ক্ষেত্রে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 1।
ওয়াই জেড নেই, দরকারই নেই। তার অবস্থান বোঝানোর জন্য ওয়াইটাই যথেষ্ট। মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর এত দূরে আছে বলে দিলাম, পজিশনটা পেয়ে গেলাম কোন একটা ইনস্ট্যান্টে। সিমিলারলি তার কাইনেটিক এনার্জিটা দেখলাম হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি টুয়ার্ডস y axis, that is vy square. So this is a mathematical expression, and in this expression how many numbers of square term is present? One, number one একটাই আছে vy square, একটাই বর্গপদ আছে। Similarly that is one motion, যদি কোনো একটা কণা কোনো তলে গতিশীল হয়, ধরো xy তল, xy তলে গতিশীল হলে কোনো মুহূর্তে তার স্থানাঙ্ক থাকবে xy, এবং তার বেগ যদি বলি v, তার একটা এদিকে থাকবে vx কম্পোনেন্ট, এদিকে থাকবে vy কম্পোনেন্ট। তাহলে এর ক্ষেত্রে 2D মোশন, এই ছবির ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি কত হবে? হাফ m vx স্কয়ার, যেমন এদিকে একটা গতিশক্তি থাকবে, প্লাস হাফ m v y স্কয়ার, রাইট? এদিকে যেমন একটা কাইনেটিক এনার্জি, সিমিলারলি এই ডিরেকশনে একটা কাইনেটিক এনার্জি থাকছে। বা এর কোঅর্ডিনেটে দেখো দুটো লাগছে, প্লেন মানে 2D মোশন মানে প্লেন সমতলে গতিশীল, তার ক্ষেত্রে কতগুলো মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট লাগছে? দুটো, x ও দরকার y ও দরকার, তাহলে এক্সপ্লেন করা যাবে না তার পজিশনটা অ্যাট এন ইনস্ট্যান্ট। ওকে, তাহলে এর ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হলো, এর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 2। কোন একটা কণা যদি প্লেনে গতিশীল হয় তাহলে এর ক্ষেত্রে হলো 1। আবার কণাটা যদি কোনো একটা 3D স্পেসে মুভ করে, ত্রিমাত্রিক নির্দেশ তলে, তার এদিকে থাকবে ভেলোসিটি vx, এদিকে থাকবে vy, এদিকে থাকবে vz, 3D মোশন। তার ক্ষেত্রে কোন একটা পয়েন্টের পজিশন x, y, z। তাহলে এর ক্ষেত্রে আমরা কাইনেটিক এনার্জি যখন হিসাব করব, কতগুলো বর্গপদ থাকবে? হাফ m vx স্কয়ার, হাফ m vy স্কয়ার, হাফ m vz স্কয়ার। তাহলে এর ক্ষেত্রে কতগুলো বর্গপদ আছে? ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে কোন একটা ফ্রি স্পেসে মুভ করছে, কোনো তলে নেই, কোনো অ্যাক্সিসে নেই, কোনো ফ্রি স্পেসে আছে, তার কোঅর্ডিনেট লাগছে মিনিমাম নাম্বার, হাউ মেনি নাম্বার অফ independent coordinate is required to present or explain the position of the particle at any instant. How many number of independent coordinates is required? Number 3, তিনটে দরকার। তার গতিশক্তির এক্সপ্রেশনে দেখো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি কতগুলো? হাউ মেনি নাম্বার অফ স্কয়ার টার্ম? তিনটে আছে, তিনটে বর্গপদ আছে। তাহলে এর ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। তো এগুলো তো কোনো একটা গতিশীল কণার ক্ষেত্রে, কোন একটা গতিশীল কণা, ধরো একটা প্লেন দিয়ে, ধরো আরো দু একটা এক্সাম্পল আছে, ধরো একটা ব্লক ভি বেগে নেমে আসছে, পিছলে নামছে, স্লাইডিং মোশন। তার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ m v স্কয়ার। তাহলে এর ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 1। আবার যদি একটা রোল করতে করতে নামে, তাহলে এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হবে? তার একটা বেগ থাকবে, আবার একটা ওমেগা থাকবে, that is half m v square plus half I omega square, that is a rotational, that is a translational, this is the translational kinetic energy and this is the rotational kinetic energy। দুটো বর্গপদ আছে, তাহলে এই ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 2। ওকে, তো এইভাবে আমাদের স্বাধীনতার মাত্রাগুলো আমরা নির্ণয় করে ফেলতে পারি। তো যাই হোক, গ্যাস অণুর ক্ষেত্রে মোনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক, ট্রাই অ্যাটমিক, এদের ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে স্বাধীনতার মাত্রা হচ্ছে F, ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। আশা করি বোঝাতে পারলাম, একদম ইজি, ছবিগুলো ক্লিয়ার করবে। আচ্ছা, মোনো অ্যাটমিক, এক পরমাণু,
গ্যাস ক্ষেত্রে ভাবে, তাহলে কোনো একটা এক পরমাণু যদি গ্যাস ভাবে সে কিন্তু যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে। এবার আমাদের গতিশক্তি নিয়ে শুধু ভাবতে হবে। কোনো একটা এক পরমাণু গ্যাস নিজে রোটেট করছে না, ফ্রিলি মুভ করছে, ট্রানজিশনাল মোশন অনলি, রৈখিক গতি। কারণ রোটেট করতে গেলে কোনো একটা সাপোর্ট দরকার, দুটো থাকলে, দুটো যদি থাকে তাহলে একটা রেসপেক্ট একটা রোটেট করতে পারে। বন্ধন নেই, সে একটাই। ধরো কোনো একটা হিলিয়াম গ্যাস, এক পরমাণু গ্যাস, তার ক্ষেত্রে এই ডিরেকশনে তার Vx থাকতে পারে, এদিকে Vy থাকতে পারে, এদিকে Vz থাকতে পারে। তাহলে এর ক্ষেত্রে রৈখিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা কত হলো? 3টে বেগ, মানে 3 দিকে গতিশক্তি, যে কোনো দিকে গতিশীল হতে পারে ত্রিমাত্রিক নির্দেশ স্থলে, কিন্তু রোটেট করতে পারে না, একা একা রোটেট করতে পারবে না, কারণ একটা সাপোর্ট কারোর রেসপেক্টে রোটেট করতে হবে। কার রেসপেক্টে? সে তো ফ্রিলি মুভ করছে। যদি দুটো থাকতো অক্সিজেনকে, তাহলে একটা রেসপেক্টে একটা রোটেট করতে পারতো, কোনো একটা ডিরেকশনে ঘুরতে পারতো, কারণ তাদের মধ্যে একটা বল রোটেট করতে গেলে একটা তো অভিকেন্দ্র বল লাগে, তো সেই বলটা কে যোগান দেবে? কেউ নেই, ফ্রিলি মুভ করছে। তাহলে আর আবর্তনের জন্য আমরা এই দুটোই পড়বো, দুটো গতি। আবর্ত গতির জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 0, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3। তাহলে এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হলো 3। মনে রাখবো ভালো করে, এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা 3, ডিগ্রিজ অফ ফ্রিডম ফর monoatomic particle is 3. Okay, similarly diatomic, দ্বিপরমাণু, দ্বিপরমাণু গ্যাস দেখ, এদের ক্ষেত্রে রৈখিক গতি, আমি শর্ট লিখবো না, রৈখিক গতি তারা একসঙ্গে দুটো আছে, বন্ধন আছে, মুভ করতে পারে, যে কোনো দিকে যেতে পারে, কিন্তু রোটেশনটা বুঝতে হবে এরপর। তাহলে রৈখিক গতির জন্য F হচ্ছে FT, ট্রানজিশনাল মোশনের জন্য 3। এখানে রোটেশন দেখো, এরা দুজন মিলে এরকম যদি থাকে তাহলে এই দিকে ঘুরতে পারে, এই অ্যাক্সিসে রোটেশন হতে পারে, আবার এরকমও ঘুরতে পারে। বাট এরা তো এই লাইন বরাবর আছে, তাহলে ঘুরবে কি করে? এইভাবে রোটেট করতে পারছে না, একজনের রেসপেক্ট একজন, তাহলে এই দিকে কিন্তু কোনো রোটেশন নেই। তাহলে আবর্ত গতির জন্য স্বাধীনতার মাত্রা মানে FR সমান 2, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 5। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আমাদের কোন অক্ষ বরাবর এখানে তাহলে কনস্ট্যান্ট হলো, বাঁধাটা কি? সে কোন y বরাবর জিনিসটা যেতেই ভাবে আছে, তাহলে এই ঘুরতে পারবে উইথ রেসপেক্ট টু y অ্যাক্সিস, এই ঘুরতে পারবে উইথ রেসপেক্ট টু x, বাট এই বরাবর কি করে ঘুরবে? এইদিকে তো তাদের এটা দূরত্বটা ফিক্স, তাহলে জিনিসটা এরকম ভাবে তার ঘুরতে পারবে না, এরকম ভাবে ঘোরা মানে x অক্ষ হয়ে গেল, এটা রেসপেক্ট। তাহলে নিজেদের অক্ষের সাপেক্ষে কিন্তু ঘুরতে পারছে না, এটা ধরে নেওয়া হচ্ছে গ্যাস অণুগুলো নিজের অক্ষের সাপেক্ষে রোটেট করতে স্পিন করতে পারছে না, সেটা ধরে নেওয়া হচ্ছে। তাহলে এইদিকে রোটেশন হবে না, এইদিকে হবে, আর এই বরাবর হবে। ওকে, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম F2। ঠিক আছে, ট্রায়াটমিক আটমিকের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। ট্রায়াটমিক আমি একটা দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের সিলেবাসে নেই। ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আর একটা গতিশক্তি ধরা হয় বন্ধনের, এগুলো স্থিতিস্থাপক স্প্রিং এর মতন আচরণ করে, বন্ধনের একটা গতিশক্তি যেটা দিয়ে ডায়াটমিক তোমাদের স্ট্যান্ডার্ডে ধরা হবে না, 5ই ধরতে হবে। ক্লিয়ার? 3 আর 5 মনে রাখবে, ভুললে চলবে না। ওকে, যদি ট্রায়াটমিক ধরি, ত্রিপরমাণু ধরি, ধরলে ধরো
তার মানে এ শুধু একটা প্লেনে আছে, তাহলে এই প্লেনেই ঘুরতে পারবে। তাহলে ট্রান্সলেশনাল যে কোনো দিকে এরা তিনজন মিলে মুভ করতে পারে যদি আমাদের এই গঠন হয়, কৌণিক গঠন হয়। আর রোটেশন কটা? রোটেশন এদিকটা বাদ এদিকটা বাদ, মানে শুধুমাত্র একটা প্লেনে রোটেট করতে পারে এইভাবে, এদিকেও আটকে যাবে হিসাব মতন, এখানে যদি বন্ধন থেকে বন্ধনে আটকে দেবে যেন, এর জন্য একটা। আর এই যে বন্ধনগুলো সেগুলো স্থিতিস্থাপক স্প্রিং এর মতন আচরণ করছে, দ্যাট ইজ হাফ kx স্কয়ার। স্প্রিং এর যে শক্তি এটা স্পন্দন জনিত ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম Fv, এটা হচ্ছে তিনটে বন্ধন বলে 3, এটাকে বলা হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এখানে টোটাল কত হলো? 7। যদি লিনিয়ার স্ট্রাকচার ধরতাম, রৈখিক গঠন ধরতাম, ধরো কার্বন ডাই অক্সাইড, এই যদি ধরতাম, তারা কিন্তু আমাদের এদিকে রোট করতো, এদিকে রোট করতো, তাহলে এই ক্ষেত্রে লিনিয়ার স্ট্রাকচার আমাদের রৈখিক গঠন, গঠনের ক্ষেত্রে ট্রান্সলেশনাল তো 3 সব সময়, রৈখিক গতিশক্তি 3ই হবে। আবর্তন কটা আসছে? 2টো। ভাইব্রেশনাল কটা আসছে? 2টো স্প্রিং। তাহলে এখানে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম n এগেন 7। তাহলে 3 5 7 মনে রাখা সহজ। এক পরমাণুকে 3, দুই পরমাণু কত হলো? 5, 3 পরমাণু 7। তো এই তো গেল। তো কি কাজে লাগে? খুব কাজে লাগে এনার্জি বার করতে গেলে। তো তার জন্য আমরা পড়ব এবার শক্তির সমবিভাজন নীতি। এটা কে বলেছে? বোলজম্যান বলেছে। বোলজম্যান বলেছে শক্তি সমবিভাজন নীতি। এটার সাহায্যে আমরা শিখে যাবো আরো অনেক কিছু। তাহলে এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হলো 3, দ্বিপরমাণুকের ক্ষেত্রে হলো 5, ত্রিপরমাণু হলো 7। 1 আর 2 মনে রাখবো, 3টা মনে রাখা দরকার নেই, 3টা আসে না। এবার হচ্ছে শক্তির সমবিভাজন। ইকুইপার্টিশন, শক্তিটা নামে বুঝতে হচ্ছে সমানভাবে বিভাজিত হবে। কিসে বিভাজিত হবে? কোথায় বিভাজিত হবে? প্রতি স্বাধীনতার মাত্রায়। কোনো গ্যাস অণুর এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু হোক, তাদের টোটাল এনার্জিটা প্রতি স্বাধীনতার মাত্রায় সমানভাবে বণ্টিত হয়। এটা হচ্ছে বোলজম্যানের সূত্র। বোলজম্যানের শক্তি সমবিভাজন, কোন গ্যাস অণুর মোট শক্তি তার প্রতি স্বাধীনতার মাত্রায় সমানভাবে বণ্টিত হয় এবং এর মান হাফ কে টি। কে মানে বোলজম্যান ধ্রুবক, মানে R/N। কেবি লিখতে পারো, কেবিটাকে বলা হচ্ছে। তাহলে প্রতি স্বাধীনতার মাত্রায় কত করে শক্তি ডিস্ট্রিবিউট হবে? হাফ কেটি। তাহলে কেবিটাকে বলা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, ধ্রুবক। মানটা কত? R/অ্যাভোগাড্রো সংখ্যা মনে হয় 1.38 10⁻⁻23 এরকম কিছু একটা আসে জুল পার মোল কেলভিন। এটা আমরা ক্যালকুলেট করেই দেখে নিই, আমাদের ক্যালকুলেটার সাহায্য করুক একটু। অনেকক্ষণ চুপচাপ বসেছিল। আর এর মান কত? 8.314 ডিভাইডেড বাই
6.023 into 10 to the power 23 close 1.38 10 to the minus 38 23 এটার সংখ্যা that is joule আর mole joule per mole joule mole inverse ওকে তো অতএব কোন গ্যাসের স্বাধীনতার মাত্রা সমান F হলে F তাহলে প্রতি স্বাধীনতার মাত্রায় কত করে নিয়েছি হাফ কেবিটি ওকে তাহলে সুতরাং ওই গ্যাসের একটি অণুর শক্তি তাহলে কত হবে প্রতি স্বাধীনতার মাত্রা এত তাহলে স্বাধীনতার মাত্রা কত F তাহলে হাফ F into half KB into T তাহলে একটা মোলের শক্তি এটা হলো তাহলে এক মোলের শক্তি কত হবে অতএব ওই গ্যাসের এক মোলের শক্তি কত অ্যাভোগাড্রো দ্বিগুণ তাহলে সেটা যদি E হয় F into half KBT into অ্যাভোগাড্রো সংখ্যা এক মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক এবার KB into N মানে কত আর that is half FRT তাহলে এক মোলের ক্ষেত্রে গতি শক্তি হচ্ছে এত তাহলে এক মোল গ্যাসের গতি শক্তি হচ্ছে হাফ FRT ওকে তাহলে এক মোলের গতি শক্তি কত হলো হাফ FRT একটি ওর গতি শক্তি কত হলো হাফ FKT তাহলে দেখো আমরা যদি এবার একটু হিসাব করি তাহলে আমরা পেলাম হিসাব করে যেটা করতে যাই তাহলে ই পেলাম হাফ FRT কিসের জন্য এক মোল গ্যাসে তাহলে যদি এক পরমাণু হয় এক পরমাণুকে এনার্জি কত হবে এফটা কত ছিল 3 তাহলে 3/2 এটাই কিন্তু এক পরমাণুকের ক্ষেত্রে যে গতিশক্তি ছিল সেটা কিসের জন্য ছিল রৈখিক তাহলে এটাই কিন্তু তার রৈখিক গতিশক্তি খুব জায়গাটা ক্লিয়ার করা দরকার দ্বিপরমাণু এটা 5 5 এর মধ্যে 3 ছিল রৈখিক 2 ছিল আবর্ত তাহলে এটার দুটো হয় এর মধ্যে রৈখিক গতিশক্তি হচ্ছে 3/2 আর আবর্ত গতিশক্তি হচ্ছে 2/2 that is R2 তাহলে মোট গতিশক্তির মধ্যে দ্বিপরমাণুকের কত অংশ রৈখিক 3/5 অংশ রৈখিক তাহলে এই ক্ষেত্রে রৈখিক গতিশক্তি রৈখিক গতিশক্তি 3/5 অংশ আর আবর্ত গতিশক্তি 2/5 অংশ কারণ 2/5 করতে হবে মোটটার কত তো যাই হোক এগুলো আমাদের খেয়াল রাখতে হবে কোনটা কত অংশ আর এইটা কিন্তু এক পরমাণুতে কোনো আবর্ত নেই পুরোটাই রৈখিক তো এবার তো এক মোলের ক্ষেত্রে যে কোনো গ্যাসের ক্ষেত্রে হাফ FRT পেলাম এখন আমরা জানি কি জানি এখন আমরা জানি আপেক্ষিক তাপ গামার মানটা বার করে এটা রিলেশন করি দেখো এখন স্থির আয়তনে গ্যাসের মোলার
আপেক্ষিক তাপ। সিভি সমান কত? ডিই ডিটি কনস্ট্যান্ট ভি। তাহলে স্থির আয়তনে যদি আমরা ইটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে সিভির মানটা পেয়ে যাব। তাহলে সিভির মানটা কত আসছে? তাহলে সিভি চলে এলো হাফ এফ আর। তাহলে সিভি চলে এলো হাফ এফ আর। অতএব সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে সিপি কত হবে? হাফ এফ আর প্লাস আর, that is r into 1 plus f by 2. ওকে, অতএব গামা কত? অতএব গামা সমান সিপি বাই সিপি। তাহলে r into 1 plus f by 2 প্রায় হাফ এফ আর। তাহলে আরটা কেটে গেল, তাহলে চলে এলো 1 plus 2 by f। তাহলে এটাই হচ্ছে গামার সাথে, অতএব সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 1 plus 2 by f। তাহলে এটাই হচ্ছে গামার সাথে স্বাধীনতার মাত্রার সম্পর্ক, যেটা তোমাদের তাপগতিবিদ্যায় আমি কিছুটা দেখিয়ে দিয়েছিলাম প্রমাণটা। তাহলে অতএব গামা 1 কত হবে? অতএব গামা 1 হওয়া উচিত 1 প্লাস 2 এর 3 মানে 5 এর 3। গামা 2 কত হওয়া উচিত? 1 প্লাস 2 এর 5 7 এর 5। গামা 3 কত হওয়া উচিত? 1 প্লাস 2 এর 7 মানে 9 এর 7। কারণ দেখতে পাচ্ছি গামার মান কখনো 1 এর থেকে 1 এর সমান বা ছোট হবে না, সবসময় বড় হবে। তাহলে 5 এর 3 মানে 1.67, that is 1 less than gamma less than equals to 1 point, that is 5 by 3. 5 by 3 টাই হচ্ছে 1.67 এর সমান। এই প্রমাণটা পরীক্ষায় খুব আসে, যেভাবে লিখে দিয়েছি। এটা কি বেরোলো? 1 মোল গ্যাসের গতিশক্তি। তো এই প্রমাণটা করতে দিলে বোলজম্যানের ইকুইপার্টিশন অফ এনার্জি বা শক্তির সমবিভাজন নীতি থেকেই শুরু করতে হবে। ওকে, তো সূত্রগুলো এটা দেখিয়ে দিলাম। সিপি সিভির ভ্যালু কি করে আসছে এবং সেখান থেকে কি করে গামা নির্ণয় করা যায় সেটাও তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি সূত্রগুলো তোমরা রেডি করে ফেলবে আজকের আলোচনা। এবং গ্যাসের গতিতত্ত্বের থিওরি পার্ট আজকেই শেষ হয়ে গেল দুটো ভিডিওর সাহায্যে। ঠিক আছে, তোমরা ভালো করে থিওরিগুলো বুঝে নেবে এবং করে নেওয়ার চেষ্টা করবে। আর অবশ্যই সূত্রগুলো প্র্যাকটিস করবে, নাহলে আয়ত্ত করা যাবে না। ঠিক আছে, তোমরা ভালো করে থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আবার পুজো আসছে, তো পুজোতে তো আনন্দ করতেই হবে, কিন্তু তার মাঝেও পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কারণ সময় এগিয়ে যাচ্ছে। আর সায়েন্স নিয়ে পড়তে গেলে পড়াশোনাটা সবাইকে করতে হয়, সবাই জানে। হাই স্টুডেন্টরা খুব পড়ুয়া হয়, তোমরা তো নিশ্চয়ই খুব পড়াশোনা করো, জানি তো পড়াশোনা করো, তো সেটা করবে। আর সূত্রগুলো অবশ্যই প্র্যাকটিস করবে আর অঙ্কগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে বলেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।